Hello, welcome, and welcome back to my channel. Um, আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা যারা কিউ এন এ চাও, কিউ এন এ, তারা নিজেদের কোয়েশ্চেন লিখতে পারো কমেন্ট সেকশনে। তো আমি অনেকগুলো কোয়েশ্চেন্স পেয়েছি। তো এই কিউএনএ ভিডিওতে, মানে এটা বেসিক্যালি আমার প্রথম কিউএনএ ভিডিও 1000 সাবস্ক্রাইবারের পরে। অ্যান্ড এখানে আমি চেষ্টা করছি তোমরা যারা প্রশ্ন করেছো তাদের মোটামুটি যতগুলো সম্ভব অ্যান্সার দেওয়ার। ঠিক আছে, ওকে। তো দেখি প্রথমে কি আছে। ওকে, আধ্যাত্মিক, কালা জাদু বা এরকম ধরনের ভিডিও, এইগুলা ভিডিওগুলা আপনার অনেক ভালো হয়। এরকম ধরনের ক্রিয়েটিভ ভিডিওগুলা এখন আর বানান না কেন? ওকে, সো কোয়েশ্চেনটা করেছে বিয়ন্ড দ্য ফাইল ওয়ান বলে একটা ইউজার, মানে ইউজার নেমটা। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমার নিজেরও ব্যক্তিগতভাবে এই ধরনের ভিডিওসগুলোয় কাজ করতে বেশি ভালো লাগে। মানে যেগুলো হচ্ছে মেডিটেশন অর কাইন্ড অফ মাইন্ডফুলনেস, ব্রিদিং এক্সারসাইজেস, স্পিরিচুয়ালিটি অর এই রিলেটেড যে ভিডিওগুলো হয়, সেগুলো আমার নিজের করতে ভালো লাগে ঠিকই। বাট যেহেতু আমাদেরকে, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদেরকে মাথায় রাখতে হয় যে যারা অডিয়েন্স, তারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। তো সেটা আমাদের যেহেতু মাথায় রাখতে হয়, তো এই ধরনের ভিডিওসগুলোতে আমি দেখেছি যে ভিউজ অতটা মানে এক্সপেকটেশনের মতো আসে না। মানে ভাবনা চিন্তা করতে যতটা মাথা লাগাতে হয়, ভিউ বা রেসপন্সটা যেহেতু সেই অর্থে সেইভাবে আসে না। তো again, আই এম নট ব্লেমিং এনিওয়ান, সবারই নিজের নিজের চয়েস আছে। বাট এসএমআর এর ক্ষেত্রে আমি দেখেছি যে মানে ইন্ডিয়ান অডিয়েন্সের বিশেষ করে কিছু স্পেসিফিক ধরনের ভিডিওসই পছন্দ। যেমন হচ্ছে মেকআপ, যেমন হচ্ছে স্পিড পেন্টিং, আর একটা আছে ওই ওয়াইফ রোল প্লে, গার্লফ্রেন্ড রোল প্লে, কাইন্ড অফ এই ধরনের যে জিনিসগুলো হয়। আমি দেখেছি যে ইন্ডিয়ান এসএমআর যে অডিয়েন্সটা আছে, এরা মোস্টলি ইনক্লাইন্ড এইগুলোর দিকে। তো ব্যাপারটা এরকমই, যেমন একটা জায়গাতে সবাই মাংস খায়, সেখানে যদি কেউ আহ, শাকসবজির দোকান খোলে, তো তার তো বিক্রি হবে না। তো এটাই এটাই ব্যাপার যে আম, কি দেখতে চাইছে লোকে, এটা একটা ম্যাটার করে। আমি আমার নিজের ভিডিওতেও দেখেছি যে যখনই এই ধরনের কোনো কন্টেন্ট পোস্ট করা হয়, সেটার কমেন্ট সেকশনে হচ্ছে স্পিড পেন্টিং বানাও, স্পিড পেন্টিং বানাও, স্পিড পেন্টিং বানাও। এবার আমি পার্সোনালি স্পিড পেন্টিং একদমই পছন্দ করি না, খুবই ইউ লাগে। বাট ওই ওটাই আমি দু একটা তাও করেছি। তারপরে হচ্ছে যে আম, আহ, মানে ওটাই হচ্ছে ব্যাপার যে ইন্ডিয়ান যে এসএমআর যে ভিউয়ার ভিউয়ার্সদের যে এটা আছে, তারা না ওই খুব একটা মানে প্রচলিত এর বাইরে বেরোতে চায় না, এটা আমি নোটিস করেছি। যেমন আমার চ্যানেলে অনেকগুলো একটু আউট অফ দ্য বক্স ভিডিওস আছে। যেমন একটা আহ, আহ, যেটাকে বলে প্যালিওন্টোলজিস্ট, মানে ওই ডাইনোসরস অ্যান্ড অল, এগুলো কঙ্কাল যে তোলা হয়, যেগুলো ইন্সপেকশন অ্যান্ড অল। তো এগুলো আমি করেছিলাম, এবং এটা আম, আর কোনো চ্যানেলে সেরকম ভাবে নেই। আর কোনো চ্যানেলে কেন, আমি এটা খুবই ইউনিক একটা কন্টেন্ট ছিল আমার মতে। বাট সেটায় আমার যেরকম এক্সপেকটেশন ছিল সেই ওয়াইজ ভিউ সেখানে ছিল না। তো এই আর কি। তো দেখেছি যে মানে ইউনিক কন্টেন্ট খুব একটা চলে না, প্লাস ইউটিউব অ্যালগোরিদমটা মোস্টলি কিওয়ার্ডের বেসিসে চলে। তো হয়তো এরা সার্চ করে বেঙ্গলি এসএমআর ফর, মানে স্পিড পেন্টিং বা এরম ধরনের কিছু, যেটাতে আসে না এগুলো সাজেশনে। সো দ্যাটস ওয়াই আই স্টপড ইট। বাট হ্যাঁ, মানে স্টপ বলছি না। যদি আপনাদের মধ্যে তোমাদের মধ্যে কেউ দেখতে চাও, তো কমেন্ট করতে পারো, তাহলে আমি আরো বানাবো। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি।
হু ইজ ইয়োর ফেভারিট অথর অ্যান্ড ওয়াই? আমার ফেভারিট অথর অনেকে আছে। ইংলিশে আমার আহ, একটু পুরোনো অথরদের মধ্যে যদি বলি, আমার স্টিফেন কিং এর লেখা খুব ভালো লাগে। আর কেন ভালো লাগে সেটার কারণ হচ্ছে যে ওনার লেখার মধ্যে একটা আনক্যানি একটা ব্যাপার থাকে, মানে একটা আনক্যানি একটা ফিলিং থাকে, যে নট হরর, কিভাবে বলবো, মানে একটা সুপার ন্যাচারাল, বা সবসময় সেটা সুপার ন্যাচারাল নাও হতে পারে, মেবি ইটস কমপ্লিটলি সাইকোলজিক্যাল। এমন একটা ফিলিং থাকে যে একটা কি হবে শেষ পর্যন্ত, লাস্ট অব্দি না পৌঁছানো পর্যন্ত একটা একটা বেশ থ্রিলিং ব্যাপার থাকে, যেটা জানার ইচ্ছা হয় যে নেক্সটটায় কি হবে কি হবে। আম, ওটাই মানে ওই যে একটা আনক্যানি সুপার ন্যাচারাল টাইপের একটা ভাইব ক্রিয়েট হয়। আই লাভ দ্যাট। ওকে, তো স্টিফেন কিং এর লেখা আমার খুব ভালো লাগে। আর ভালো লাগে, আম, আমার রাস্কিন বন্ডের লেখা খুব ভালো লাগে। এটার কারণ হচ্ছে যে মানে ছোটবেলা থেকে যেহেতু ওনার গল্প বেশি পড়া হয়েছে, এটা একটা কারণ। প্লাস উনি যে আহ, মানে যে অঞ্চলটাকে নিয়ে, মানে এই দেহরাদুন বা মানে হিল স্টেশন, মেনলি ইন্ডিয়ার, যে অঞ্চলটা আর কি, মানে যে অঞ্চলটাকে বারবার ডেসক্রাইব করা হয়, সেইটা খুবই মানে ডেসক্রিপশনটা খুব ভালো হয়, মানে ভালো লাগে শুনতে, মানে এরকম ফিল হয় যে আমি ওখান থেকে বিলং করি বা আমি ওখানে প্রেজেন্ট আছি, মানে কাইন্ড অফ একটা এরকম ফিলিং আসে যে আমি যেন এক্সপিরিয়েন্স করছি ব্যাপারটা। তো নেচারের একটা ভীষণ আম, বর্ণনা থাকে, যে বর্ণনাটা খুব শুনতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে। আর গল্পগুলো ছোট থেকে বড় পর্যন্ত সবাই ইকুয়ালি এনজয় করতে পারে, এরকম নয় যে শুধু বাচ্চারাই পড়তে পারবে, শুধু বড়রাই পড়তে পারবে। সব বয়সেই, মানে বিশেষ করে শর্ট স্টোরিজ যেগুলো আছে, সেগুলো খুবই ভালো লাগে। আচ্ছা, এক নস্টালজিক বলা যায় এটা আমার জন্য বেশ। আমি হচ্ছি আম, আগাথা ক্রিস্টির ফ্যান গার্ল বলা যায় আমাকে। আম, আগাথা ক্রিস্টির লেখা আমার ভীষণ ভালো লাগে। মিস মার্পল অ্যান্ড এরকুল পোয়ারো, দুটোই। যদিও আমি মিস মার্পল সব পড়িনি খুব একটা। উম, আর এমনিও মানে শুধু এরা বাদ দিলেও এমনিতেও আগাথা ক্রিস্টির সব লেখাই আমার খুব ভালো লাগে। কারণ হচ্ছে যে হ্যাঁ, এটার হোয়াই পার্টটা হচ্ছে যে এই যে ওনার গল্পে একটা টিপিক্যাল একটা প্যাটার্ন ফলো করে, মানে বেশিরভাগ গল্পে। সেটা হচ্ছে যে মানে একটা এমন সেটিং থাকবে, এমন একটা মানে কনটেক্সট, কনটেক্সট না, মানে এমন একটা জায়গায় ঘটনাটা হবে, যেটা একটা কমপ্লিট একটা রিমোট জায়গা, একটা রিমোট ভিলেজ বা খুব মানে আউটস্কার্টস, যেটা যেটা কিনা আম, শহর থেকে অনেক দূরে, এমন একটা জায়গা, এবং সেই জায়গাটা খুব মানে সব জায়গা থেকে একদম আলাদা, ডিটাচড একটা জায়গা। আর মানে সেখানে বেশ কিছু লোক থাকবে, আম, বেশ কিছু ফ্যামিলিজ থাকবে, যারা পরস্পরকে চেনে, এবং আম, তাদের মধ্যেই একটা খুনি বেরিয়ে যাবে, মানে তাদের মধ্যেই একজন আর কি, যে কিলার সে বেরোবে। তো যেমন আমি আমি জানি না, মানে যারা শুনছে, মানে তাদের মধ্যে মানে যারা তোমরা শুনছো তাদের মধ্যে তোমরা খেয়াল করে থাকবে, যেমন মাউস ট্র্যাপ গল্পটা একই ব্যাপার, যে ওরম একটা হোটেলের মধ্যে, মানে মাউস ট্র্যাপের গল্পটার অনেক অ্যাডাপ্টেশন হয়েছে, বেঙ্গলি সিনেমাস, ইংলিশ, বেঙ্গলি, সব জায়গাতেই অনেক গল্পে, অনেক জায়গায় অনেক অ্যাডাপ্টেশনস হয়েছে। যে ওরকম একটা হোটেল, যেরকম সেটা একদম সব জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং সেখানে একজন আসছে ইনভেস্টিগেট করতে, যে একজন ক্রিমিনালকে ধরতে, বাট আনফরচুনেটলি দেখা যাচ্ছে মানে যে আসছে, যে মানে ইনভেস্টিগেটর, সে বেসিক্যালি একজন ইনভেস্টিগেটর নয়, সেই হচ্ছে মার্ডারার। তো এই যে ব্যাপারটা, যে মানে
আছেই হয়তো জনা কয়েক লোক, মানে হয়তো 20 20 জন লোক আছে, সেই 20 জনের মধ্যে থেকেই আমাদের মধ্যেই একজন কিলার আছে, এবার আই ডোন্ট নো হু ইজ দ্য কিলার। মানে এই যে একটা ফিলিং রয়েছে যে আম, ঘরের মধ্যে 5 জন রয়েছে, 5 জনের মধ্যে একজন খুনিও রয়েছে, খুনিও সবার সাথে রয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না কে খুনি। তো এই ব্যাপারটা খুব ভালো সেরকমই। অ্যান্ড দেন দেয়ার ওয়ার নান, এই গল্পটাতেও তাই, যে একটা আইল্যান্ডে যাবে, সেই আইল্যান্ডটাতে যাওয়ার পরে সেই সবাই এক এক করে মারা যাবে, বাট কেউই বুঝতে পারছে না কে মারছে, সবাই ভাবছে বোধহয় ও মারছে, বা সবাই সবাইকে সন্দেহ করছে। আহ, তো এই যে একটা টেনশন, মানে সবসময় একটা টেনশন চলছে সবার মধ্যে। তো এটাও একটা খুব বেশ ভালো লাগে, বেশ রিলিজিং। তো এই জন্য ভালো লাগে। আচ্ছা, আর 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 এই এই গেল আর মোটামুটি অথরের মধ্যে। আর হ্যাঁ, বাংলার মধ্যে বলি, ইংলিশ কয়েকটা বললাম। বাংলার মধ্যে হচ্ছে আমার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভীষণই ভালো লাগে, যেমন ঐতিহাসিক কাহিনী সমগ্র আমার ওয়ান অফ দ্য ফেভারিটস। ব্যোমকেশ তো অবশ্যই। এছাড়াও শরদিন্দুর আরো অনেক যেরকম যেটাকে ওই হোয়াট ওয়াজ দ্যাট, মানে অলৌকিক কাহিনী সমগ্র যেটা, ওগুলো খুব ভালো। তো আমার যে কোনো মানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার ভীষণ ভালো লাগে। আর আমার প্রেমেন্দ্র মিত্রের লেখা ভালো লাগে। মানে প্রেমেন্দ্র মিত্রের খুব একটা লেখা যদি আমি পড়িনি, আমি ঘনাদাই পড়েছি, মানে ঘনাদার সবকটা পার্ট। তো ঘনাদা সমগ্র আমার বেশ ভালো লাগে। আচ্ছা, তার মানে কেন বলতে গেলে ওই মানে ঘনাদার গল্পগুলো যেরকম বেশ মজার, মানে একটা সাইফাই ব্যাপার, সাইফাই নয় মানে ওখানে যে ধরনের জিনিসগুলো আছে, উম, যেরম এই সিলভার আয়োডাইড বা কোনো একটা কেমিক্যাল, কোনো একটা কম্পাউন্ড কিছু একটা, সেটা ইউজ করে ঘনাদা কিছু একটা করেছে, যদিও পুরোটাই ঢপ, বাট একটা সাইন্টিফিক রেফারেন্স ক্যারি করে গল্পগুলোর মধ্যে। উম, তো ওইটা বেশ মজার লাগে। আর 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 কি আছে, ও হ্যাঁ, আর এখনকার লেখকদের মধ্যে আম, এখনকার লেখকদের গল্পগুলো একটু মনোটোনাস হয়ে গেছে, মানে সবাই একঘেয়ে একটা, মানে একটু একঘেয়ে লিখছে। মানে সবাই এখন থ্রিলার লিখছে, সবাই এখন তন্ত্রমন্ত্রের গল্প লিখছে, সবাই এখন ভূত প্রেত পিশাচ নিয়ে পড়ে আছে। তো মানে তন্ত্রমন্ত্র জনরটা আমার খুব একটা ভালো লাগে না, মানে সবাই তো আর তারানাথ তান্ত্রিক হবে না। সো এনিওয়ে, তো এখন সবাই তন্ত্রের গল্প লিখছে, সো ঠিক তন্ত্রের জনরটা আমার অতটা ভালো লাগে না, সো আমি অ্যাভয়েড করি। আর এমনি এখনকার লেখকদের মধ্যে অনেকেই ভালো লেখে, যেমন অভিজ্ঞান গাঙ্গুলি, প্রবাবলি ওনার নাম আমার মনে পড়ছে না, যিনি চাণক্যকে নিয়ে মানে হত্যা শাস্ত্র, ষড়শাস্ত্র এগুলো লিখেছেন, ভালো, ইউনিক। আহ হিমাদ্রি কিশোর বাবুর লেখা ভালো লাগে। আর আর সেভাবে মনে পড়ছে না, মোটামুটি এই মানে তন্ত্রমন্ত্র জনটাকে যদি বাদ দিই, তো বাকি যারা লেখে তাদের ভালো লাগে। ওকে, এবারে হচ্ছে যে হোয়াটস ইউর ফেভারিট নভেল অফ অল টাইম। এভাবে বলাটা মুশকিল, মানে ইম্পার্শিয়াল হয়েও বলাটা মুশকিল। অনেক অনেক নভেল আছে যেটা আমার ফেভারিট। আম রিসেন্টলি পড়ার মধ্যে লিসা জিওলসের আমি একটা আহ, পড়লাম, দ্য ফ্যামিলি আপস্টেয়ার্স, মানে নতুন না খুব একটা, বেশ ভালো, বেশ ভালো লেগেছে। দ্য গার্ল অন দ্য ট্রেন এখন পড়ছি, পলা হকিন্সের। আর বাংলা নভেলের মধ্যে বাণী বসুর লেখা, হ্যাঁ মিস করে গেছি বলতে, বাণী বসুর লেখা আমার খুব ভালো লাগে। বাণী বসুর মৈত্রেয় জাতক আমার ওয়ান অফ দ্য ফেভারিট নভেলস বলা যায়, ইয়েস। আরো আছে এরকম, এভাবে বলা মুশকিল। আচ্ছা, হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট ডুইং এসএমআর রিডিংস ফ্রম ইয়ার ফেভারিট নভেল? নো। তার কারণ হচ্ছে যে এই রিডিং পড়া, মানে নভেল রিডিং বা কোনো ধরনের ওই বসে বসে জাস্ট রিডিং পড়ে যাওয়া স্ক্রিনের সামনে, এই ধরনের ভিডিওসগুলো খুব একটা ইউটিউব প্রমোট করছে না। মানে কাইন্ড অফ এগুলোকে লো এফোর্ট ধরা হচ্ছে, অ্যান্ড এগুলো রিচ ডাউন করে দেওয়া হচ্ছে। ইভেন অনেক অডিও স্টোরি চ্যানেলে আপনি শুনে থাকবেন যে
মানে কিছুদিন যাবত এরকম চলছিল যে এগুলোকে লো এফোর্ট কন্টেন্ট বলা হচ্ছে, মানে কাইন্ড অফ একটা একটা স্ট্যাটিক ইমেজ অ্যান্ড দেন ইউ আর জাস্ট রিডিং অ্যান্ড রিডিং অ্যান্ড রিডিং, সো ইটস নট, মানে খুব একটা এফোর্ট যেহেতু এখানে দেখা যাচ্ছে না, তো এটা প্রবাবলি আমি মানে করব না, এটা এটাই ধরে নিতে পারেন। আচ্ছা, আর ইউ ইন্ট্রোভার্ট অর অ্যান এক্সট্রোভার্ট? আই অ্যাম অ্যান অ্যাম্বিভার্ট, টু বি অনেস্ট। মানে আমি নিউ লোকজনদের সামনে হয়তো ইন্ট্রোভার্ট, আবার অনেক সময় নয়, মানে আমি যদি রাইট মানে রাইট, কি বলবো, মানে ঠিকঠাক যদি মেন্টাল ইয়েতে ম্যাচ হয়, মানে মানে ওই আর কি, ইটস ন্যাচারাল কিক মানে কারোর সাথে আমার দেখে কথা বলতে ভালো লাগলো তো কথা বললাম, হয়তো এরকম হয় যে প্রথমেই তার সাথে অনেক কথা বললাম। আবার এমন অনেক লোক আছে, মানে ভাইব, আই ইয়েস ইয়েস, আই গট দ্য ওয়ার্ড, ভাইব, মানে কারোর সাথে আমার ভাইব ম্যাচ করলে আমি অনেক কথা বলি, আর না ম্যাচ করলে বলি না, সো ইয়া, দ্যাটস ইট। My questions are, what inspired you to start creating ASMR content? It started from COVID time. মানে করোনার সময় যেহেতু আমরা সবাই লকডাউনে ছিলাম, অ্যান্ড সেই সময় ওয়ার্ক প্রেশার খুব বেশি ছিল, মানে আমাদের মতো না, সবার জন্যই হয়তো এটা ট্রু। কোভিডের সময় যেহেতু ওয়ার্ক প্রেশার খুবই বেশি ছিল, প্রায় মানে সকাল থেকে রাত অবধি কাজ করছি, তো মানে কম্পিউটারের সামনে বসে, অ্যান্ড সেই ওয়ার্ক প্রেশারটার কারণে প্লাস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেহেতু সেরকম ছিল না, লকডাউনে সারাদিন ঘরে বসে থাকা, তো যার ফলে একটা একটা রেস্টলেসনেস, একটা ইয়ে তৈরি হতো, মানে ঘুম আসতো না, বা ঘুম আসতো, আমার ঘুম নিয়ে আমার কখনো সমস্যা নেই, বাট একটা কাইন্ড অফ একটা রিল্যাক্সেশন দরকার পড়তো। তো সেই সময় আমি এসএমআর দেখা স্টার্ট করেছিলাম। দ্যাট টাইম আই ডিডন্ট নো লাইক হোয়াট এসএমআর ইজ। তো আমি জোসি বি এসএমআর বলে একটা চ্যানেল ছিল, এখনো আছে, ছিল না এখনো আছে। তো ওর ভিডিওস খুব দেখতাম, আর দেখে আমার সামহাও খুব রিল্যাক্সড ফিল হতো। ইটস নট অ্যাবাউট স্লিপ, বাট ইট ওয়াজ কমপ্লিটলি অ্যাবাউট রিল্যাক্সেশন। তো আমার যেহেতু ভালো লাগতো দেখতে, তো ওটা দেখার পর আস্তে আস্তে তখন আমি এরম ক্যাজুয়ালি অবজেক্টসের উপর ট্যাপিং করতাম, তারপর এই মুখে যে আওয়াজ করে করে ওয়েট মাউথ সাউন্ডস, ড্রাই সাউন্ডস, এগুলো করতাম বাড়িতে, এমন করে করতে আমার খুব ভালো লাগতো। তো সেখান থেকেই মোস্টলি ইন্সপায়ার্ড বলা যায়, পরে আমার মনে হয়েছে আমি নিজেও এটা করতে পারি। তো ইয়া, জোসি বি এসএমআর হচ্ছে ফার্স্ট এসএমআর যেটা দেখে আমি ইন্সপায়ার্ড হই, নট ইন্সপায়ার্ড, মানে তখন থেকে আমি দেখি ব্যাপারটা কি। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি ড্রিম কোলাবোরেশন উইথ এনি আদার এসএমআর ক্রিয়েটার্স? ইয়েস, আই ডু হ্যাভ। অনেকের সাথেই আছে। ইন্ডিয়ান এসএমআর আমি খুব একটা দেখি না, টু বি অনেস্ট। দেখি না মানে এই না যে আমার ভালো লাগে না, আমার দেখা হয় না। আম, আমার মানে আমার ভীষণ ফেভারিট হচ্ছে, যেটা, যার সাথে কোলাবোরেশন অবভিয়াসলি কখনো পসিবল না, সেটা হচ্ছে মুনলাইট কটেজ এসএমআর। শি ইজ আ ফ্রেঞ্চ লেডি, তোমরা দেখে থাকবে, মানে সিনেমাটিক এসএমআর বানায়, অলমোস্ট সিনেমা প্রোডাকশনের মতোই হয়। তো ভীষণ ভালো লাগে, তো ওর সাথে কোল্যাব করার কোনো ইচ্ছে নেই, বাট ওই আর কি, মানে ড্রিম হিসাবে যদি বলো তো ওটাই বলবো। আর এছাড়া আরো অনেক ক্রিয়েটার্স এর সাথেই কোল্যাব করার আমার ইচ্ছা আছে, দেখা যাক, লেটস সি। আচ্ছা, তোমার সম্পর্কে জানিও, এডুকেশনাল কোয়ালিফিকেশনস, রিলেশনশিপ, হবিস, ফেভারিট অথর। ওকে, আমার সম্পর্কে বলতে, আম, মানে পেশাগতভাবে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কারেন্টলি একটা প্রোডাক্ট বেসড কোম্পানিতে আমি কাজ করি। লেটস নট রিভিল দ্য নেমস অ্যান্ড অল, বাট ইয়া, দ্যাটস ইট। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমি বিটেক, মানে আমি বিটেক করেছি in computer science, and then I did my post graduation diploma সেম ফিল্ডে। এই, আর এটা হচ্ছে যে রিলেশনশিপ, আই ম্যারিড। আর হবিজ, হবিজ অনেক হবিজ আছে, আমি ড্রয়িং করি,
কম্পিটিটিভ কোডিং করতে আমার ভালো লাগে, করা হয় না বাট ভালো লাগে। আর আর হ্যাঁ, রিডিং হ্যাবিট আছে আমার, মানে বই পড়তে ভালো লাগে। গান খুব একটা শোনা হয় না, এসএমআর দেখাটাও হবিজ কনসিডার করলে হ্যাঁ ওটাও হবি। ফেভারিট অথর বলে দিয়েছি। ওকে। বিডি থেকে আপনার প্রিয় এসএমআর আর্টিস্ট কে, আর নিজের এসএমআর জার্নিতে কেমন ফিল করছেন? আপনার প্রিয় এসএমআর আর্টিস্ট কে? এক্ষুনি বললাম মুনলাইট কটেজ এসএমআর আমার ভীষণই ভালো লাগে। আর আর একটা আছে, সেটা হচ্ছে টাইনি হ্যান্ডস এসএমআর বলে। আই থিঙ্ক শি ইজ আ পর্তুগিজ, আই এম নট শিওর, আমি ওর নামটা ভুলে গেছি। টাইনি হ্যান্ডস এসএমআর ভীষণ ভালো লাগে। মোস্টলি স্লিপ মেডিটেশনস এর ওপর কাজ করে। অ্যাটমসফিয়ার ভালো লাগে। জিবি লাগতো আগে ভালো, এখন একটু মেকানিক্যাল লাগে, বাট ঠিক আছে ভালো। আর আর জোসিবি আর দেখা হয় না, একসময় খুব ভালো লাগতো। আর ইন্ডিয়ান এসএমআর আর্টিস্টদের আমি সেভাবে, সত্যি কথা বলতে, আমি খুব একটা ফলো করি না। বাংলা এসএমআর তো প্রায় নেই। মুনলাইট এসএমআর যেটা আছে বাংলায়, মানে সায়ন্তিকা, আহ, হ্যাঁ ইয়েস সায়ন্তিকা ভালো করে। একটা হোমলি অ্যাটমসফিয়ার, একটা বেশ কোজি অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে, ভালোই লাগে সেটা। আর বাকি হিন্দি এসএমআর আর্টিস্ট যারা আছে আমার মানে আমার খুব একটা পছন্দ হয় না। আমি বলছি না তাদের এফোর্টকে আমি ছোট করছি না, অবভিয়াসলি তারা সবাই খুবই ভালো অ্যান্ড তাদের অডিয়েন্স বা ফলোয়ার্স অনেক আছে। আমার অতটা ভালো লাগে না, তো আমি দেখি না। বাট হ্যাঁ, সবাই খুব ট্যালেন্টেড। আচ্ছা, আম আপনাকে মুনলাইট এসএমআর এর সঙ্গে কবে দেখতে পাবো ভিডিওতে? আম, খুব শীঘ্রই। ওকে। এএসএমআর ভয়েস মাইকটার নাম কি? এটা হচ্ছে ব্লু ইয়েতি। আমার কোয়েশ্চেন্স, তোমার বাড়িতে কে কে আছে, তুমি কোথায় থাকো, হবিজ পছন্দ করো? হবিজ আমি বলে দিয়েছি। আমার বাড়িতে কে কে আছে, আমার মায়ের বাড়ি, মানে আমার বাবার বাড়ি যেটা, সেটাতে যে বাবা মা দাদু এরা আছে। আর আমার ইনলজ, আমি আই আই স্টে উইথ মাই ইনলজ। তো ওখানে আমার মাদার ইন ল অ্যান্ড ফাদার ইন ল, আমার হাজব্যান্ড, আমি, এরা থাকি। ওকে। And if you like reading books, please suggest me life lesson books. লাইফ লেসন বলতে, বই পড়ে লাইফ লেসন আমি অতটা, মানে লাইফ লেসন বুকস মিনস আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে সেলফ হেল্প টাইপের বই। খুব একটা পড়ি না। আম, কারণ সেলফ হেল্প বা ওই মোটিভেশন ব্যাপারটা পুরোটাই যার যার ভিতর থেকে আসে, ওরম বাইরে থেকে বই পড়ে খুব একটা মোটিভেশন আসে কিনা আমি বলতে পারবো না, আমার আসে না, কার আসে আমি জানি না। আর তাও আমি কয়েকটা বই যেগুলো আমার ভালো লেগেছে, জয় শেঠির একটা বই আছে থিঙ্ক লাইক আ মঙ্ক, বেশ ভালো। তাও আমি হাফ পড়েছি, আমার যতটা পড়েছি ততটা ভালো লেগেছে। অ্যান্ড গৌর গোপাল দাসের কয়েকটা বই পড়েছি, এনার্জাইজ ইওর মাইন্ড, ওইটা মনে হয় আমি খুব, ওটাও মনে হয় শেষ করিনি। আর লাইফস অ্যামেজিং সিক্রেটস বা এই ধরনের একটা কিছু বই আছে, ওইটা আমি পড়েছি, ওটাও আমার বেশ ভালো লেগেছে। মানে গৌর গোপাল দাস জি একটু, মানে বেশ সিম্পল ভাবে অনেক কমপ্লিকেটেড কনসেপ্ট এক্সপ্লেন করে, যেটা ভালো। মানে মানে যে হয়তো খুব বেশি ইংলিশ জানে না, বা যে খুব হয়তো উম, মানে খুব হাইলি এমন কিছু একটা এক্সপ্লেন করছে, কিছু মানে হাই লেভেলে, যেটা হয়তো সাধারণ অডিয়েন্স বুঝতেই পারছে না, মানে সাধারণ রিডার বুঝতেই পারছে না, সেটা হয়ে লাভ নেই। তো ওনারটা ওরকম না, যে খুব একদম কিছু ওভার দ্য টপ নেই, ভালো, মানে সহজ ভাবে বলতে গেলে বেশ ভালো। আম, আর সেলফ হেল্প বই আমি সেভাবে খুব একটা পড়িনি। জর্ডেন বি পিটারসনের একটা বই পড়েছিলাম, 12 রুলস অফ লাইফ, যেটা আই অবভিয়াসলি কুডন্ট ফিনিশ, বাট খুবই টাফ, আমার বইটা খুব একটা বেশিক্ষণ পড়তে ভালো লাগেনি। এই আর কি, আমি সেলফ হেল্প বুকস খুব পড়ি না, তাই আমার অতটা আইডিয়া নেই। ওকে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায়, মানে কলকাতা নর্থ। আপনার ভিডিও অনেক ওকে। অবসরে কোন কাজটা, এটাই লাস্ট কোয়েশ্চেন, অবসরে কোন কাজটা বেশি করো আর তোমার মতে প্রোডাক্টিভিটি বাড়ানোর উপায়গুলো কি? ওকে। অবসরে কোন কাজটা বেশি করো, অবসর বিষয়টা আমার একটু কম আছে।
তো আমি অ্যাকচুয়ালি মানে অফিসের কাজকর্ম শেষ করে যে সময়টা পাই সেই সময়টা আমি আইদার বই পড়ি, নইলে আমি রিসেন্টলি আমি নেটফ্লিক্স, মানে আমি এসব দেখি না, বাট রিসেন্টলি আমি সিরিজ অ্যান্ড এগুলো, সিরিজ না মানে মুভিজই দেখছি। আহ, মানে এগুলো কোনোটাই খুব প্রোডাক্টিভ কাজ না। মানে আমি অবসরে কি করলাম সেটা বলছি, আমি ড্রয়িং এখন করে উঠতে পারছি না, বাট আমি ড্রয়িং করতাম, পেন্টিং করতাম। আই হ্যাভ অ্যান ইনস্টাগ্রাম হ্যান্ডেল যেটার নাম হচ্ছে দ্য সলিটারি পেইন্ট ব্রাশ, দ্য আন্ডারস্কোর সলিটারি আন্ডারস্কোর পেইন্ট ব্রাশ। তোমরা চাইলে ফলো করতে পারো, ওখানে আমি আমার আর্ট ওয়ার্ক অ্যান্ড পেইন্টিংস শোকেস করে থাকি। ওকে। আর 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 কি, আর প্রোডাক্টিভিটি বাড়ানোর উপায় আছে, এগুলো একটু পার্সোনাল হয়, মানে এক একজনের ক্ষেত্রে এক একটা জিনিস প্রোডাক্টিভিটি হেল্প মানে বাড়ানোতে হেল্প করে। বাট সবার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে যে আমরা ফোনটাকে, মানে ফোনটা তো ইউজ করতেই হবে, ওরকম তো না যে ইউজ করা যাবে না, ইউজ তো করতেই হবে, বাট আমরা স্ক্রিন টাইমটাকে যদি লিমিট করতে পারি সেটা আমার মনে হয় বেস্ট। মানে একদম ফার্স্ট লেভেল অফ, যেটাকে বলা হয়, মানে ওটাই হচ্ছে, মানে ফার্স্ট ওটা করতে হবে, মানে ফোন ইউজটাকে একটু লিমিট করতে হবে। মানে আমাদের ফোনে যেটা ডিজিটাল ওয়েলবিং বলে একটা কিছু থাকে, সবার স্মার্টফোনেই থাকে আই থিঙ্ক। তো ওখান থেকে আমরা স্ক্রিন টাইম, মানে ফোকাস মোড যেটা থাকে, আর আমি এভাবেই করেছি যে স্ক্রিন টাইমটাকে লিমিট করা, অ্যান্ড কোনো কারণ ছাড়াই আমরা সবসময় ফোন স্ক্রল করি, লাইক সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, নয় ইনস্টাগ্রাম, নয় ফেসবুক, নয় হোয়াটসঅ্যাপ, কমপ্লিটলি ট্র্যাশ তিনটেই। তিনটে কোনোটাই না ইউজ করাই ভালো, কিন্তু হোয়াটসঅ্যাপটা ঠিক আছে, আমি মানছি যে অনেকের হয়তো ইম্পর্টেন্ট কিছু আসতে পারে। বাট বাকি মানে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম বোথ আর ট্র্যাশ। ওকে। সো বেটার যে এগুলো না, যতটা সম্ভব কম ব্যবহার করা। আর এটা একটা মানে কারণ এইগুলো অ্যাকচুয়ালি অ্যাটেনশন ডেফিসিয়েন্সির পিছনে একটা বড় রোল প্লে করে। আহ, মানে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি করে, মানে এই যে আমরা একসময় আমরা কত লং ভিডিওস, লং মানে পড়াশোনা করতাম যখন, এডুকেশনাল ভিডিওস 1 ঘন্টা 2 ঘন্টা ধরেও দেখতাম। আর কিন্তু এখন মানে 30 সেকেন্ডস রিল, সেটাও হয়তো পুরোটা দেখছি না। সো দ্য অ্যাটেনশন স্প্যান ইজ ডিক্রিজিং, উইচ ইজ ভেরি কনসার্নিং। বিশেষ করে বাচ্চাদের মধ্যে এটা বেশি দেখা যায়। তো ওটাই হয়েছে, মানে ওই আমরা একটা রিল একটা দেখছি, একটা সুইচ করছি, এটা ভালো লাগছে না, একটা দেখছি, মানে যেহেতু এটাই আমাদের অ্যাটেনশন স্প্যানটাকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, হয়তো ভবিষ্যতে আরো কমিয়ে দেবে। মানে 30 সেকেন্ডের রিলও পুরো দেখতে পাচ্ছে না, মানে তার অবস্থা খুবই খারাপ। তো এটা দেখা উচিত, মানে এই বিষয়টা। তো এগুলো সবই ওভারঅল প্রোডাক্টিভিটিকে হ্যাম্পার করবে, মানে করে, ইভেন করছে। আর আর একটা মানে আমি যেটা ফলো করি, মানে সেটা হচ্ছে যে আহ, একটা ওয়ার্কিং উইন্ডো রাখা, যে আমি 40 মিনিটস মানে একটা স্ট্রেচে আমি 40 মিনিটস কাজ করব উইদাউট মানে ফোন বা কোনো ধরনের এক্সটার্নাল মানে ডিস্টারবেন্সে না পাত্তা দিয়ে, মানে একদম আহ, মানে 40 মিনিট হচ্ছে সলিড কাজ করা। আর তারপরে জাস্ট গেট আ 10 মিনিটস ব্রেক অর 5 মিনিটস ব্রেক, মানে সেই ব্রেকে যা করছে করছে। আবার ঠিক মানে এইটা একটু নিজেকেই স্ট্রিক্টলি মেনটেন করতে হবে যে 5 মিনিটসের বেশি যাতে ব্রেকটা না হয়। তো 5 মিনিটস ব্রেক নিলাম, দেন আবার 40 মিনিটস একটা স্ট্রেচ কাজ করছি। তো মানে বেসিক্যালি আমার কাজটাকে আমি ভেঙে নিয়েছি কিছু চাঙ্কে, যেগুলো 40 মিনিটস 40 মিনিটস সরি করছি, এইভাবে করছি। মানে ব্রেকটা নেওয়া খুব দরকার, কারণ একটানা আবার কাজ করাটাও ঠিক না। তো এটা একটা কাজ। আর আর একটা হচ্ছে যে যারা এই প্রোক্রাস্টিনেশন করে, প্রোক্রাস্টিনেশন অ্যাজ ইন ডিলে, যে হ্যাঁ আজ করছি, কাল করছি, পরশু করছি, এসব হচ্ছে। তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা টু ডু লিস্ট রাখা, বাট টু ডু লিস্ট মানে ইউজুয়ালি যে ভুলটা সবাই করে টু ডু লিস্ট বানাতে গিয়ে, সেটা হচ্ছে যে রাজ্যের কাজ ওর মধ্যে পুট করে দেয়। ওইটা না করাই ভালো, কারণ কোনোটাই হবে না। তো মোটা দাগে যে এটা 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 করব, মানে এরকম না যে ইচ অ্যান্ড এভরি টাস্ক মানে ওর মধ্যে পুট করছি। মানে যেমন আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে যদি বলি,
যেমন আমি আজকে এই টাস্কগুলো কমপ্লিট করব, মানে মেবি আমি সেখানে 10টা টাস্ক দেবো না, আমি সেখানে দেবো দুটো, মানে ওই দুটো টাস্ক সলিড আমি করবই, মানে এই টাইমের মধ্যে। তো এরম ভাবে একটা ছোট ছোট করে গোল, মানে শর্ট টার্ম, শর্ট গোলস, যেটা আর কি, যে হ্যাঁ মানে আজকে এই কাজগুলো হবে, বা যখন আমি একটা পার্টিকুলার কাজ করছি, মানে ওই প্যাটার্নের মধ্যে যা যা কাজ আছে, যেমন আমি হয়তো কারুর কোড রিভিউ করছি, সো আমার গোলটা এরকম হবে যে মানে আমাকে যতগুলো রিভিউ করতে হবে সবকটা রিভিউ আমি একবারে বসবো, সবকটা একসাথে করে তবে উঠবো। তো এইটা ভিতর থেকে আসতে হবে, এটা ওরকম ভাবে তো বলা যায় না, মানে এক একজনের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়ানো টেকনিকটা এক এক রকমের হয়। বাট প্রোডাক্টিভিটি বাড়ানোর আগে ফার্স্ট স্টেপ যেটা ওইটাই, যে যদি অ্যাটেনশন না থাকে, যদি ফোকাস না থাকে, ইফ ইউ আর নট ফোকাসড দেন সব কাজই ডিলে হতে থাকবে। তো এই মানে এটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন ছিল, আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো ইয়া, নেক্সট আবার কিউএনএ হবে কখনো। তো ওকে, ততক্ষণ পর্যন্ত বাই।